আচ্ছা, আমরা প্রথম দুই ক্লাসে এই থিওরিগুলো শেষ করছি। আজকে ক্লাস থেকে আমরা বিগত সালে যে প্রশ্নগুলো আছে না এগুলো সলভ করব। দেখো এটাও কিন্তু কত সালে এসছে, এটা সকল ডিপার্টমেন্টে 2013 সালে এসছে, কেমন? আচ্ছা দেখো প্রশ্নটা কি করছে। আচ্ছা এটা তো সবাই জানো, এ ইকুয়াল অফ এল প্লাস ওই, মানে একটা প্রতিষ্ঠানের সম্পদ যত টাকা হবে দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে তত টাকা হবে, এটা তো জানো নাকি? ধরো তোমারে বললো যে সম্পদ হচ্ছে 100 টাকা, দায় হচ্ছে 50 টাকা, তাহলে বলো তো মালিকানা সত্ত্ব কত টাকা? এটাকে বলে দিতে হবে। আমরা অ্যাসেট থেকে দায় মানে এ থেকে এল বাদ দিব, তাহলে মালিকানা সত্ত্ব কত হবে? 50 টাকা। এটা বুঝছো কিনা? একদম ক্লাস 9-এর অঙ্কে বলা যায়। এতটুকু বুঝছো? মানে ভাইয়া। মানে দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে যা হয় এটা হচ্ছে আমাদের অ্যাসেট। আচ্ছা এখন আমরা দেন শুরু করি তাহলে। তোমারে বললো যে প্রথমে এই পাশে মানে বাম পাশে যেটা আছে এটা অ্যাসেট, আমরা এমনিও জানি এটা অ্যাসেট হবে। এরপরে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেট মানে সম্পদ, লাইবিলিটিস মানে দায়, ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, এগুলো আশা করি তো সবাই পারো। আচ্ছা এখন তোমারে প্রথম রিকোয়ারমেন্টে বলছে যে মানে অ্যাসেট হচ্ছে 1,00,000 টাকা, এরপরে লাইবিলিটিস হচ্ছে 70,000 টাকা, তাহলে মালিকানা সত্ত্ব কত এটা বাইর করতে বলছে। তাহলে তোমারে বললো যে এ ইকুয়াল অফ এল প্লাস ওই, তোমারে এখানে সম্পদ কত টাকা দিছে ভাইয়া? 1,00,000 টাকা। তাহলে সম্পদ যদি হয় 1,00,000 টাকা, দায় যদি হয় 70,000 টাকা, তাহলে মালিকানা সত্ত্ব কত হবে বলো তো? এখানে মালিকানা সত্ত্ব কত টাকা হবে বলো? হ্যালো, শুনতেছ? 30,000 টাকা। এখানে মালিকানা ভাই সত্ত্ব, এটা 1 লক্ষ না, হ্যাঁ 30,000 টাকা হবে। হ্যাঁ 1,00,000 থেকে 70,000 গেলে তাহলে 30,000 টাকা হবে যে উত্তর। আচ্ছা বাকিরা কথা বলেন না কেন? তাহলে আমরা আচ্ছা এটা যদি আমরা সরাসরি লিখে দিলে হবে? সরাসরি লিখে দিলে তোমার কিছু নাম্বার কাটিয়ে দিতে পারে। এই জন্য আমরা সুন্দর করে লিখবো। আমরা লিখবো যে আমরা জানি ও নো দ্যাট, বা এমনি সরাসরি লিখতে পারো অ্যাসেট ইকুয়াল অফ লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, ঠিক আছে? এটা লিখবো। এরপর আমরা মান বসাবো। অ্যাসেট হচ্ছে 1,00,000 টাকা, লাইবিলিটি হচ্ছে 70,000 টাকা, আর ওনার সিকিউরিটির তো মান আমাদের বাইর করতে বলছে, তাহলে এটা রাখবো। এরপর আমরা ওনার সিকিউরিটিকে পাশে রাখি, এই 70,000 টাকা সাইড মানে সাইড চেঞ্জ করব। তাহলে এই পাশে যেহেতু 70,000 টাকা প্লাস ফিগার আছে, অপর পাশে মাইনাস ফিগার হবে। তাহলে 1,00,000 থেকে যদি 70,000 টাকা চলে যায়, তাহলে ওনার সিকিউরিটি হচ্ছে 38,000 টাকা, আর এটাই আমাদের উত্তর। বুঝছো কিনা এটা? প্রথম রিকোয়ারমেন্ট বুঝছো? জি ভাইয়া। আচ্ছা মানে আহামরি আচ্ছা কঠিন কিছু ভাইয়া, না। এখানে হ্যাঁ বলো। যদি হ্যাঁ বলো। ভাইয়া এখানে মানে আমরা যদি প্রথম থেকে ওনার সিকিউরিটিটা বাম পাশে নিয়ে আসি, এরপরে সমান চিহ্ন দিয়ে ডান পাশে 1,00,000 মাইনাস 70,000 এটা লিখি, তাহলে কি সমস্যা হবে? দেখেন আমাদের যে হিসাব সমীকরণ এটা তো মৌলিক হিসাব সমীকরণ। মৌলিক জিনিস মানে কি, যা আছে আগে ওইভাবে লিখতে হবে। তুমি চাইলে এই প্রথম লাইনটা আগে এইভাবে লিখে ফেলবা, অ্যাসেট ইকুয়াল অফ লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এরপরের লাইনে চাইলে তুমি সাইড চেঞ্জ করতে পারো। এরপরের লাইনে তুমি লিখবা হচ্ছে লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি ইকুয়াল অফ, বা ডাইরেক্ট লিখতে পারো ওনার সিকিউরিটি ইকুয়াল অফ অ্যাসেট মাইনাস লাইবিলিটি, এই অ্যাসেট মাইনাস লাইবিলিটি। হ্যাঁ মানে পরের লাইনে তুমি ডাইরেক্ট করতে পারো ওনার সিকিউরিটি ইকুয়াল অফ অ্যাসেট মাইনাস লাইবিলিটি, এরপরে মান বসাই দিবা। অ্যাসেটের মান হচ্ছে 1,00,000, আর লাইবিলিটিস মান হচ্ছে যায় 70,000, তাহলে আনসার হবে হচ্ছে 30,000। আমার কথা বুঝছো কিনা? কিন্তু প্রথম লাইনে এভাবে রাখিও, কারণ মৌলিক হিসাব সমীকরণ তো চেঞ্জ করতে পারবে না। মৌলিক জিনিসের পরিবর্তন করা যায় না, যেভাবে আছে ওইভাবে। এটা তো বর্ধিত হিসাব সমীকরণ না, কেমন? দ্বিতীয় লাইনে যে পরিবর্তন করতে পারবা তোমার ইচ্ছা মতো। আচ্ছা বুঝছো কিনা তাহলে? রিকোয়ারমেন্ট এ ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এ যদি ক্লিয়ার হয়, বি বলো তো বি পারবা কিনা, আর উত্তর কত হবে যদি পারো? বি কত হবে বলো? এল দিছে হচ্ছে 75,000, তারপরে তারপর ওই মানে ওনার সিকিউরিটি দিছে হচ্ছে যায় 30,000, তাহলে আমাদের অ্যাসেটে তো বাইর করতে দিছে ঠিক না? লাইবিলিটি হচ্ছে 75, ওনার সিকিউরিটি হচ্ছে 30, 1,05,000 তাহলে হবে। 1,05,000। দেখেন তো বুঝছেন কিনা? এটাই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। তোমরা আবার ভয় পাইও না, কঠিন কঠিন কোনো অঙ্ক দিবে না, সবই পারা অঙ্ক দিবে। জাস্ট একটু ইংরেজিতে লিখতে হবে, ইংরেজি আর আহামরি কি এটা। আচ্ছা বুঝছো কিনা রিকোয়ারমেন্ট বি? জি বুঝছেন? ভাইয়া। আচ্ছা এবার রিকোয়ারমেন্ট সিতে আসেন। সিতে বলছে যে সিও পারবা, আমি কিছু বলাই লাগবে না, দেখো তো পারবা কিনা। এখানে কি বাইর করতে বলছে সিতে? সিতে কি বাইর করতে বলছে বলো তো?
তোমার কাছে কি জানতে লায়াবিলিটিস চাইছে? বের করতে হ্যাঁ, বলছে। তোমার দ্বিতীয় কলামটা গ্যাপ আছে, তো আমরা তো জানি এটা লায়াবিলিটিস এর কলাম। তাহলে এটা আমরা কিভাবে বের করবো? এখানে অ্যাসেট দেওয়া আছে ঠিক না? অ্যাসেট কত টাকা ভাইয়া? 90,000 টাকা ইকুয়াল লায়াবিলিটিস এর মান তোমারে বাইর করতে বলছে, আর ওইর মান তোমারে দিয়ে দিছে। তাহলে এল প্লাস ওইর মান কত ভাইয়া? 55। তাহলে বলো তো উত্তর কত হবে? 90,000 থেকে 55,000 টাকা বাদ 35,000। দেবো, তাহলে 35,000 হলে 35,000 টাকা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, কারো কাছে কি বেশি কঠিন লাগছে এটা? না। এই পারবা তো? প্রবলেম 1 তাহলে সলভ। ঠিক আছে। আরেকটা কথা, মানে পারি করে রাখি দেওয়া যাবে না, হিসাব বিজ্ঞান দেখি দেখি পারা যায় না জীবনেও, একবার হলেও করতে হয়, বুঝছো কি না? অনেক সময় বলে যায় রে এটা তো কোনো ব্যাপার না, মানে পারবোই তো, কিন্তু দেখবা যে ওই যে মানে দেখি পারা একই জিনিস না। অন্যান্য সাবজেক্ট তুমি দেখি দেখি পারবা, কিন্তু হিসাব বিজ্ঞান একবার হলেও তোমারে করতে হবে, যত সহজ অঙ্ক হয়। ঠিক আছে, বাসা একবার করে ফেলবেন। তোমরা যে সাজেশনটা কিনছো না, ব্যতিক্রম সাজেশন, ওটা থেকে একদম শুরু করে সবগুলো সলভ করবা। আর যেটা যেটা সমস্যা ওটা ছবি তুলি গ্রুপে দিবা, আমি ক্লাস টাইমে বুঝিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ একটা কথা ছিল, আপনি হ্যাঁ বলো। আমাদেরকে কয়েকটা তো এখানে সলিউশন করে দিবেন, এরপর আমাদেরকে বাড়ির কাজটা একটু অবশ্যই দিয়ে দিব। তো, যাতে হুম। আমরা বেশি করে মানে প্র্যাকটিস করে বাড়ির কাজ করতে পারি। ধরো আমি এখানে যদি 5টা অঙ্ক করাই, তোমরা 10-15টা অঙ্ক বাসায় করবা, কারণ আমি তো এখানে সবগুলো শেষ করতে পারবো না, হিউজ অঙ্ক না। 2-4টা করলে তোমরা 5, মানে যা করাম তার ডাবল তোমরা বাসায় করতে হবে। আচ্ছা দেন, এবার আমরা আরেকটু কাজ করি। আচ্ছা, আমরা এই যে আয় ব্যয় বিবরণীতে এটা করছি না, বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে কি হইতো বলো তো? বিক্রিত, বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতাম, মোট বিক্রিত লাভ। পণ্যের ব্যয়, তাহলে আমরা কি পাইতাম ভাইয়া? মোট লাভ না? জি। মোট লাভ। এখান থেকে আমরা যদি পরিচালন ব্যয় বাদ দিতাম, এখান থেকে আমরা যদি পরিচালন ব্যয় বাদ দিতাম, তাহলে কি পাইতাম? নিট। আচ্ছা, পরিচালন মুনাফাও বলা যায়, আচ্ছা ওটাকে আমরা নিট মুনাফা ধরি, কেমন? নিট মুনাফা। আচ্ছা, এখন এইগুলার আচ্ছা এটা বাংলাগুলা পারেন না এমন কেউ আসেনি? বাংলা তো এটা সবাই জানো, ক্লাস 9-10 থেকেই তো এটা করছো। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট লাভ, বা পরিচালন মুনাফা, এরপরে আমরা অপরিচালন আয় যোগ করতাম, অপরিচালন ব্যয় বিয়োগ করতাম, তারপরে নিট মুনাফা। আচ্ছা, আমরা অপরিচালন আয় ব্যয় আপাতত বাদ দিচ্ছি, ওটা আমাদের দরকার নেই, যতটুকু দরকার আমরা শিখি। আচ্ছা, বিক্রয়কে আমরা কি বলি বলো তো? ইংরেজি টার্মগুলো বলো। বিক্রয়কে আমরা কি বলি? সেলস না? তাহলে খাতা একটু কষ্ট করে লিখবেন, এরকম করেই লেখেন। লেখেন যে বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, তারপর নিচে দিয়ে লিখবেন হচ্ছে মোট লাভ, বিয়োগ পরিচালন ব্যয়, এরপর নিচে দিয়ে লিখবেন হচ্ছে নিট মুনাফা বা নিট লাভ। এরপরে পাশে দিয়ে ইংরেজিগুলো লেখেন। বিক্রয় হচ্ছে সেলস, আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কস্ট অফ গুড সোল্ড, আর মোট মুনাফা হচ্ছে গ্রোস প্রফিট, পরিচালন ব্যয় হচ্ছে অপারেটিং এক্সপেন্স, আর নিট মুনাফা হচ্ছে নিট ইনকাম বা নিট প্রফিট। আমি আবার বলতেছি, বিক্রয় সেলস লেখছ, আগে বাংলাটা লেখা শেষ হলে বলো, আগে বাংলাটা শেষ করো, কারণ বাংলাটা তো পারো, ওটা পাশে পাশে আমরা ইংরেজিটা লিখবো। বাংলাটা লিখছো? বাংলাটা লিখছো কিনা বলিও একটু। লিখছি ভাইয়া। আচ্ছা, তাহলে বিক্রয় পাশে লেখেন হচ্ছে সেলস, আর বিক্রিত পণ্যের ব্যয়ের পাশে লেখেন হচ্ছে কস্ট অফ গুড সোল্ড, আর মোট মুনাফাকে লেখেন হচ্ছে গ্রোস প্রফিট। এখান থেকে খেয়াল করি হেডলাইনের মধ্যে নামগুলো দেওয়া আছে। বিক্রয়ের পাশে লিখবো হচ্ছে সেলস, আর বিক্রিত পণ্যের ব্যয়ের পাশে লিখবো হচ্ছে কস্ট অফ গুড সোল্ড, আর মোট লাভকে বলবো হচ্ছে গ্রোস প্রফিট। মোট লাভ পর্যন্ত ক্লিয়ার? সেলস জি মাইনাস ভাই। কস্ট অফ গুড সোল্ড, তাহলে আমরা কি পাই যাব? গ্রোস প্রফিট পাই যাব। এরপর পরিচালন ব্যয়কে লেখেন হচ্ছে অপারেটিং এক্সপেন্স, পরিচালন ব্যয় অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স যদি আমরা বাদ দিই, তাহলে নিট লাভ বা নিট প্রফিট বা নিট ইনকাম, যেটা লেখেন ইচ্ছে। লেখা শেষ? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা এই রিকোয়ারমেন্টগুলো করব। খাতা লিখছো নি কিন্তু, একটু পরে এটা ছাড়া আবার অঙ্ক করতে পারবে না। হ্যাঁ বলো। স্যার আরেকবার যদি বলতেন, মোট লাভের পরে? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে, মানে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট। এরপরে ওখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব, মানে পরিচালন ব্যয়।
অপারেটিং এক্সপেন্স যদি বাদ দিই তাহলে নিট লাভ, নিট প্রফিট আর কি, বা নিট ইনকাম। মানে গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিব, তাহলে আমাদের নেট ইনকাম পাই যাব। বুঝছেন? লিখছেন? জি স্যার। আচ্ছা, লিখলে এবার আমরা এটা রিকোয়ারমেন্ট 2টা, প্রবলেম 2 নাম্বারটা দেখেন। এখানে তোমাদেরকে কি দিছে ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে যাই এটা ডিগ্রিতে আসছে, তোমাদের বিবিএতে আসে না, বিবিএসে আসছে। আচ্ছা, এখানে কি আসছে? এখানে আবার ধরো ম্যানেজমেন্টে আসছে, অ্যাকাউন্টিংয়ে আসবে না, অ্যাকাউন্টিংয়ে আসছে ম্যানেজমেন্টে আসবে না, বা এই যে ডিগ্রিতে আসছে এগুলা না, ঘুরায় গাড়ায় এগুলোই আসবে সবার। বুঝছো কি না? তুমি যেই ডিপার্টমেন্টেই হোক, মানে তোমার প্রিন্সিপাল অ্যাকাউন্টিং আছে মানে ঘুরে গাড়ায় এই টপিকগুলো আসে। এমন এখানে কয়েকটা দেখলাম যে আমাদের নিজেরও আসছে, ফার্স্ট সেমিস্টারে আমাদেরও আসছে। বুঝছো কি না? তো ঘুরে গাড়ায় একই পড়ালেখা, মানে বই তো একটাই। আচ্ছা, তাহলে এখানে দেখেন তোমার কি কি বাইর করতে হবে। 1 নম্বর রিকোয়ারমেন্টে তোমার জানতে চাইছে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে বাইর করব? আচ্ছা, বিক্রয় আছে আর মোট মুনাফা আছে, কি একটা বুদ্ধি দাও তো কিভাবে তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আমরা তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে না মোট মুনাফা পাইতাম। তাহলে আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় জানতে চাইছে কিন্তু মোট মুনাফা দিয়ে দিছে, তাহলে কি করতে পারি, কি করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো বলো? ভাইয়া সেলস থেকে গ্রোস প্রফিট প্রফিট যদি বাদ বাদ দিই, দেয় তাহলে তাহলেই তো হয়ে গেল আমাদের। মানে বিক্রয় থেকে যদি বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাই, কিন্তু এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় জানতে চাইছে, মোট মুনাফা দিয়ে দিছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, বিক্রয় থেকে মোট মুনাফাটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পাই যাব। তাহলে আমরা লিখবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয় বিয়োগ মোট মুনাফা, মানে কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল সেলস মাইনাস গ্রোস প্রফিট। তাহলে আমাদের সেলস হচ্ছে 2.5 লক্ষ টাকা, আর মোট মুনাফা হচ্ছে 62,500 টাকা। তাহলে বাদ দিলে হচ্ছে 1,87,500, আর এটাই আমাদের উত্তর। তাহলে রিকোয়ারমেন্ট 1-এর প্রথমটা বুঝছেন? দেখো তো বুঝছো কিনা। বুঝছি ভাইয়া। আচ্ছা, তারপরে আসো, সবাই বুঝছো তো নাকি? কথা বলি হ্যাঁ বা না, না বুঝলে আমার বলি, আমি তো তোমার বকা দেবো না। তুমি বুঝো না থেকে, মানে বুঝো না দেখেই তো আমার কাছে আসছো, নাহলে তো আমার কাছে আসতে না। না বুঝলে আমরা বলিও বলে ভাই আবার একটু বুঝাই দেন। আচ্ছা, 1 নাম্বার তাহলে ক্লিয়ার। আমরা কি করলাম, বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলাম, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আসো, এটা তো আমাদের মোট মুনাফা ঠিক না, 62,500। 62,500 থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিলেই তো নিট মুনাফাটা পাই নাকি? মানে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলেই তো আমরা নিট মুনাফা পাই, ঠিক না? কথা বলিও, জি মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিলেই নিট মুনাফা পাই। তাহলে আমাদের এখন পরিচালন ব্যয় যদি জানতে চাই, আমরা কিভাবে করতে পারি? মোট মুনাফা থেকে নিট মুনাফা বাদ ভাইয়া, দিই, মোট মুনাফা থেকে নিট নিট মুনাফা মুনাফা বাদ বাদ দিই, দিলে মানে এই দুটার গ্যাপটাই তো অপারেটিং এক্সপেন্স। তাহলে আমরা কি করব, 62,500 থেকে 18,750 বাদ দিব। তাহলে এই যে লিখবো যে অপারেটিং এক্সপেন্স ইকুয়াল গ্রোস প্রফিট মাইনাস নেট ইনকাম। তাহলে 62,500 থেকে 18,750 টাকা বাদ দিব, তাহলে 43,750 টাকা হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্স। দেখো তো বুঝছো কিনা। তাহলে আমাদের এখানে কস্ট অফ গুডস সোল্ড আমরা বাইর করলাম, তারপরে অপারেটিং এক্সপেন্সও বাইর করলাম, দুইটাই হয়ে গেল। সবাই পারবা? পারবো। আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা, আমি তো রিকোয়ারমেন্ট 1 করে দিলাম, 2 নাম্বার কেউ বলো তো কিভাবে করবা। 1 হচ্ছে তোমার সেলস দরকার, বলো তো সেলস কিভাবে বাইর করবা। ভাইয়া, এখানে কস্ট অফ গুডস সোল্ড আর মোট মানে গ্রোস গ্রোস প্রফিট প্রফিটটা যোগ করলে যোগ আমরা করলে তাহলে বিক্রয়টা আমরা পাবো। বিক্রয়টা পাই যাব। তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে সেলস ইকুয়াল কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রোস প্রফিট। এরপর আমরা কস্ট অফ গুডস সোল্ডের 1,45,000 টাকা মান বসাবো, আর গ্রোস প্রফিট মানে মোট মুনাফার মান বসাবো হচ্ছে 1,31,000 টাকা। এরপর আমরা দুটো যোগ করে দিলে আমাদের যা উত্তর হয় তা, তাহলে 2,76,000 টাকা হচ্ছে আমাদের সেলসের মান। বুঝছেন? আচ্ছা, এত কঠিন কিছু না, একটু খেয়াল করলে দেখবা যে পারবা। তারপরে আসো, তারপরে তোমার নিট ইনকাম জানতে চাইছে, এটা তো আরও সহজ। গ্রোস প্রফিট দেওয়া আছে না মোট মুনাফা, ওখান থেকে অপারেটিং এক্সপেন্সটা জাস্ট বাদ দাও, তাহলে তুমি নিট মুনাফা পাই যাবা। তাহলে এটা আমরা কি লিখবো, নিট ইনকাম ইকুয়াল গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। তাহলে আমরা 1,31,000 থেকে 56,200 টাকা, 1,31,000 থেকে 56,200 টাকা বাদ দিব। তাহলে এই যে 1,31,000 মাইনাস 56,200, তাহলে 74,800 টাকা হচ্ছে আমাদের উত্তর। বুঝছেন কিনা বলেন তো?
বুঝছি ভাইয়া। সবাই বুঝছো? কঠিন জি। লাগে? অলরেডি দুইটা বোর্ড প্রশ্ন সলভ করে ফেলছো, কঠিন লাগে? আমি বারবারই বলছি ভাই, প্রথম 2 ক্লাস পারলে তোমার এগুলা কিছু না, তোমার জাস্ট একটু ধরাই দিলে তুমি পারবা। এবার আসো দেখো তো এটা নিজেরা নিজেরা পারবা কিনা, এটা কি আমি করে দিব নাকি এটা হোমওয়ার্ক নিবা? এটা প্রশ্নটা একটু পড়ো, দেখো তো নতুন কিছু ভাইয়া আছে এটা নি। তো আগের মতো এটা 2 homework নাম্বার দেন। একদম হুবহু, কেমন? তাহলে এটা আমাদের বাড়ির কাজ। এটা পরবর্তী পরবর্তী ক্লাস কালকে হবে, তাহলে এটা কালকে ধরো কয়টা কয়টা টাইম দিলে ঠিক আছে? সকাল 11টা দিই কেমন, বা 10টা 11টার মধ্যে সবাই হোমওয়ার্ক সাবমিট করবা। বাড়িকে 3 নাম্বারটা করবা কেমন, করে গ্রুপে দিবা তোমার উত্তরটা। আচ্ছা 3 করলে স্যারও তো আমার মতে কোনো গ্যাপ নাই, বলো স্যার পারবানি? স্যারও তো ভাইয়া নতুন কিছু সকালে নেই। 11টার সময় দেখছি যে সবাই পারবে কিনা আচ্ছা জিজ্ঞেস আচ্ছা করেন, মাগরিবের, যদি অনেকে তো আবার। আচ্ছা মাগরিবের মধ্যে দিও যাও, কারণ আমি তো মাগরিবের পরে ক্লাস নেব 7টা 30-এ, মাগরিবের মধ্যে সবাই দিবা। আচ্ছা এটা স্যারকে হোমওয়ার্ক দিব নাকি এটা করে ফেলবো? আচ্ছা একটা কাজ করো, এটা এখন করে ফেলে, খাতা কলম নাও তোমরা, মানে এত বিশাল করে লেখা লেখা লাগবে না, মানে শর্টকাট করে এটা করো। দেখি এই রিকোয়ারমেন্ট এর কার আগে কে করো বলো তো, এ করি বলেন কত, এটা মান কত? উত্তর দেখি বলিও না, আবার উত্তর দেখে বললে বললে ঝামেলা। প্রথমে সেলসের মান কত বলো তো, এটা শর্টকাট করে করে ফেলো। 75,000। কত? হ্যাঁ 75,000 টাকা, ঠিক আছে। তারপরে ইয়া কি বলে, নিট ইনকামের মান কত? নিট ইনকাম কীভাবে বাইর করবা? গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিবা, তাহলে 28,000 থেকে 17,200 যদি বাদ দিই তাহলে কত, 10,800? 10,800। 10,800 না, হ্যাঁ 10,800 হচ্ছে উত্তর। তারপরে বি নাম্বার আসেন তো, বি নাম্বারের কস্ট অফ গুডস সোল্ড বাইর করো। এটা কীভাবে বাইর করবো? 1,71,500 থেকে 99,600 টাকা বাদ দিবা, তাহলে আমাদের এখান দিয়ে 400, এখান দিয়ে 71,000, তাহলে 71,000 কত, 900 হইব কেমন? কস্ট অফ গুডস ভাইয়া সোল্ড কত হবে? 71,000 নয়। আচ্ছা এরপরে এখানে আর অপারেটিং এক্সপেন্সটা বাইর করেন, কীভাবে বাইর করবা? গ্রোস প্রফিট আর নেট ইনকামের পার্থক্য, তাহলে 30,500 নাকি? না না আরও বেশি, 39 ভাইয়া 39,500। 39,500। হ্যাঁ ঠিক আছে। বলো প্রবলেম স্যার কি ক্লিয়ার? এটা আসলে সর্বোচ্চ 4 মিনিট লাগবে তোমার, আমার মতে 4 মিনিটও লাগবে না, ঠিক না? জাস্ট তুমি লিখবা আর কি সেলসি করে, মানে তবে আবার বেশি শর্টকাট করে ফেলিও না, শুধু উত্তর লিখে দিয়ে আসলে কিন্তু ঝামেলা আছে। এরকম করে সুন্দর করে উপস্থাপন করিও। প্রথমে লিখবা হচ্ছে সেলস মাইনাস এটা, মানে হচ্ছে প্রথমে লিখছে গ্রোস প্রফিট ইকুয়াল অফ এটা, এরপর মান বসাইবা, এরপর উত্তর বাইর করবা, এরকম সুন্দর করে করবা। মানে একদম শর্টকাট অ্যান্ড সিকিউর মতো করে দিলে কিন্তু হবে না, শুধু উত্তর বসা দিলে স্যারে ধরে নেবে যে তুমি এটা দেখে দেখে লিখছো, তখন তোমার স্যারের মধ্যে জোরে গেলে 2 দিবে। মানে সুন্দর করে উপস্থাপন করবা আর কি, পুরাটা লিখবা। আচ্ছা প্রবলেম 4 ক্লিয়ার? স্যার বলো। স্যার এখানে যদি আমরা সেলস সমান কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রোস প্রফিট এভাবে দিলে হবে না? সেলস সমান, হ্যাঁ হবে তো, সমস্যা কি? মানে তুমি বলতেছো, আচ্ছা কোন জায়গায়, প্রথমে এখানে প্রথমে লিখবা তুমি হ্যাঁ সেলস প্রথমে। ইকুয়াল অফ কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রোস প্রফিট, এরপরে মান বসাইবা, সমস্যা কি? সমস্যা নাই তো, স্যার হবে। এখানে মানে একটু বেশি মনে হয় যেন ঝামেলা করে ফেলছে, ওই কারণে আর তোমার কি কাছে যদি বলছিলাম। মনে হয় যে সেলস ইকুয়াল অফ কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রোস প্রফিট লিখলে ভালো হয়, সুবিধা হয়, তুমি ওইটাই লিখিও, ঠিক আছে? ওদের মতো করে লেখার দরকার নেই, আচ্ছা আমাদের স্যার। উত্তর মিলার দরকার, ঠিক আছে? অ্যাকাউন্টিং তুমি আমার মতো যে করতে হবে এমন কোনো কথা নেই, বইয়ের মতো করা লাগবে না, তুমি নিয়ম অনুযায়ী তোমার মতো করে করো, মানে নিয়ম মানলেই হয়েছে। তুমি যা ওই যে সেলের বিক্রয় সমান হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয় যোগ কি বলে মোট মুনাফা, এই দুটাকে যোগ করলে হয়েছে, আবার তুমি জান্নাতে যা করো সমস্যা নেই, তুমি আবার প্লাস মাইনাস উল্টে দিও না, প্লাস মাইনাস ঠিক থাকবো। আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে বলেন, আর কার কোনো কোশ্চেন আছে? তাহলে আমাদের স্যার ক্লিয়ার কেমন? আচ্ছা কঠিন লাগেনি কোনো? জি ভাইয়া। কঠিন লাগে? না। আমার মনে হয় এই যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এইচএসসি থেকে সহজ, এইচএসসি তো উল্টা আর অঙ্ক বেশি।
আচ্ছা, তারপরে আসেন হচ্ছে যে এটা ফিনান্স ডিপার্টমেন্টে আসছে 2-3 বার, কেমন? আচ্ছা, আবার বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে একবার, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা তো নতুন কিছু আমি দেখতেছি না, পারবা কিনা দেখো। হুবহু একই। এটা করে দিব নাকি পারবা? বলো, প্রবলেম 5 পারবা কিনা? আমরা অলরেডি বাড়ি কাজ দিচ্ছি এই সময়, এই যে কত 3 নাম্বারটা, কেমন? 5 নাম্বারটা বাড়ি কাজ নিবা? হ্যাঁ, ভাইয়া এটাও বাড়ি কাজ নাও তাহলে, খাতায় লিখে রাখে, নাহলে ভুলে যাবে কোনটা কোনটা বাড়ি কাজ দিছে। আচ্ছা, এটা বাড়ি কাজ দিবা। আর আরেকটা কাজ করবে হচ্ছে যাই, তোমাদের যে গাইড বা এই যে সাজেশন কিনছো না, একদম প্রথম অধ্যায় প্রথম থেকে করা শুরু করবা। ওটা হচ্ছে যাই সবচাইতে সুবিধাজনক আর কি। আচ্ছা, এটা একটু ব্যতিক্রম আছে, আমরা একটু এটার দিকে আগাই, কেমন? এখানে অনেকগুলো এন্ট্রি দিচ্ছে। আচ্ছা, এখানে কি কি দিছে আমরা একটু পড়ি। প্রথমে বিক্রয় দিছে, তারপর সেলস ডিসকাউন্ট দিছে, মানে বিক্রয় বার্তা দিছে, তারপর নিট সেল দিছে, কেমন? আচ্ছা, এরপরে দিছে অপারেটিং ইনভেন্টরি, সরি ওপেনিং ইনভেন্টরি মানে কি বলো তো? প্রারম্ভিক মজুত পণ্য, কেমন? এরপরে হচ্ছে নিট পারচেজ মানে নিট ক্রয় দিছে, আর ক্লোজিং ইনভেন্টরি মানে সমাপনী মজুত দিছে, আর কস্ট অফ গুডস সোল্ড দিছে, আর গ্রোস মার্জিন দিছে, কেমন? আচ্ছা, লাভ দিছে। আচ্ছা, এখন এখানে আমাদের কি কি বাইর করতে ভাইয়া বলছে? আমার মনে হয় যে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্নগুলো একটু কঠিন করে, আচ্ছা, এটার উপরে ম্যানেজমেন্ট একটু লেখছে যে পেঁচায় দেয়। সেজন্য। আচ্ছা, তোমাদের যে না প্রশ্ন, না ভাইয়া, এটা আমরা ওই যে ফিনিতে থাকতে একটা স্যারের কাছে পড়ছিলাম, উনি নিজেও বলে যে অ্যাকাউন্টিং আর ফিনান্স ডিপার্টমেন্টের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সহজ করে, ম্যানেজমেন্টে একটু ওরা পেঁচায় দেয়। আচ্ছা, না আমি তো যদিও মানে অনার্স লেভেলে পড়ানি মাত্র শুরু হয়েছে, তবে আমার মতে আহামরি কত কঠিন করবো ভাই, অ্যাকাউন্টিং কঠিন করার মতো আর আহামরি কি আছে? তুমি মানে সিকোয়েন্সলি পড়ো, আহামরি কি কঠিন করবো? হ্যাঁ, তবে মানে 5 নম্বর কোশ্চেন আর 6 নম্বর কোশ্চেন করলে মানে যদি তুলনা করি রাতে দিনে ব্যবধান, ঠিক না? 5 নম্বর কোশ্চেন হচ্ছে একদম খোলামেলা, কোনো ফ্যাঁস গোস কিছু নেই, কিন্তু 6 নম্বর কোশ্চেনটা একটু ফ্যাঁস আছে, এটা ঠিক আছে। 5 থেকে 6 একটু কঠিন, তো আহামরি কঠিন না, দাও সলভ করি। প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট বাইর করতে বলছে। আচ্ছা, বিক্রয় আর নির্বিক্রয়ের মধ্যে পার্থক্য কি? মানে সেলস ডিসকাউন্টটা আমরা কি করি, যোগ করি নাকি বিয়োগ করি? বিক্রয় থেকে সেলস ডিসকাউন্টটা আমরা বিয়োগ করি না? বিয়োগ করবে। তার মানে এই দুইটা সেলস আর নিট সেলসের পার্থক্যই তো আমাদের সেলস ডিসকাউন্টটা, ঠিক না? তাহলে আমরা লিখবো হচ্ছে, আমাদের যেহেতু প্রথমে সেলস ডিসকাউন্ট মানে বিক্রয় বার্তা জানতে চাইছে, আমরা লিখবো হচ্ছে সেলস ডিসকাউন্ট ইকুয়াল সেলস মাইনাস মাইনাস কি নিট সেলস। তাহলে হচ্ছে বিক্রয় বিয়োগ নিট বিক্রয়। তাহলে কত? এটা মান হচ্ছে 9,550 টাকা বিয়োগ 9,280 টাকা। তাহলে বিয়োগ ফল হচ্ছে যে 270 টাকা। তাহলে সেলস ডিসকাউন্ট মানে বিক্রয় বার্তা হচ্ছে 270। প্রথম রিকোয়ারমেন্ট বুঝছেন? জি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের বিতে কি চাইছে? বিতে চাইছে হচ্ছে যে কস্ট অফ গুড সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, এই সূত্রটা যারা, আচ্ছা এই সূত্রটা সবাই পারেন কিনা দেখেন তো। ওপেনিং ইনভেন্টরি মানে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কীভাবে বের করতাম? আচ্ছা, আমি এখান দিয়ে লিখে দিতেছি তোমাদেরকে এখান দিয়ে লিখে দিতেছি। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করতাম আমরা? প্রারম্ভিক মজুদ পারমাণবিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ বিয়োগ নেট সমাপনী কর, মজুত পণ্য। হ্যাঁ এটাকে কষ্ট করে লিখে পারেন, বিয়োগ সমাপনী মজুদ। এরপরে এটাকে সবাই ইংরেজিতে লেখো তো। আগে বাংলাটা লেখেন, বাংলাটা লিখলে ইংরেজিটা এখানে লেখা আছে, দেখেন লিখে ফেলেন। আজান শেষ হতে হতে এটা করো। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله আচ্ছা, বাংলাটা যদি লেখা হয় ইংরেজিটা এখানে আছে দেখো।
লিখে ফেলো। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কস্ট অফ গুড সোল্ড, আর প্রারম্ভিক মজুদ হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, নিট কয় হচ্ছে যায় নিট পারচেস, আর সমাপনী মজুদ হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। লেখা শেষ হলে বলিও। حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر লেখা শেষ হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করব? ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেস বিয়োগ ক্লোজিং ইনভেন্টরি, কেমন? আচ্ছা, এখন আমাদেরকে এখানে যে জানতে চাইছে, কি জানতে চাইছে? বিতে রিকোয়ারমেন্ট বিতে কস্ট অফ গুড সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কীভাবে বের করব? আচ্ছা, এখানে কি আচ্ছা আমরা এই যে নিট সেলস কি আছে না? আছে। আচ্ছা, কস্ট অফ গুড সোল্ড আমরা এখানে একদম সহজে যেটা বাইর করতে পারি, নিট বিক্রয় থেকে মোট মুনাফারে বাদ দিলে আমরা কস্ট অফ গুড সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে আমরা লিখবো হচ্ছে যায় কস্ট অফ গুড সোল্ড ইকুয়াল নিট সেলস মাইনাস গ্রোস মার্জিন, মানে মোট মুনাফা। তাহলে আমরা নিট সেলস হচ্ছে ৯,২৮০ টাকা, আর গ্রোস মার্জিন মানে মোট মুনাফা হচ্ছে ৩,৩০০ টাকা। তাহলে এটা বাদ দিলে হচ্ছে ৫,৯৮০ টাকা পেয়ে যাব। আচ্ছা, যদি ভাইয়া এখানে মোট মুনাফাটা না থাকতো তাহলে আমরা অঙ্কটা এভাবে করতে হতো। দ্বিতীয় মানে হচ্ছে অথবা দি যেটা করছে এটা এভাবে করতে হতো। আমরা কি করতাম? প্রারম্ভিক মজুদের সাথে নিট কয় যোগ করতাম, এরপর হচ্ছে সমাপনী মজুদ বিয়োগ করতাম, তাহলে আমরা এই উত্তরটা পাইতাম। এখন কথা হচ্ছে ভাইয়া কোনটা করবো? অবশ্যই সহজটা করবা। যদি সহজটাতে করতে না পারো, এখানে যদি মোট মুনাফা মান দেওয়া না থাকতো তাহলে তুমি এই বড়টাতে যাইতা। এখন কথা হচ্ছে ভাইয়া আমার বড়টা সোজা লাগে, তাহলে করো, সমস্যা না, উত্তর তো সেমই হবে, দুটোই একই। এটা বুঝছেন? যদি এখানে মোট মুনাফা না থাকতো তাহলে তুমি দ্বিতীয়টাতেও করতে। এখন যেহেতু মোট মুনাফা আছে, আবার এই রিকোয়ারমেন্টে সবগুলা মানও আছে, তোমার ইচ্ছা তুমি যেটাতে করো। তুমি সহজ শর্টকাট পদ্ধতিতে, মানে আমি হলে কস্ট অফ গুডস সোল্ড ছোটোটাতে করতাম, এত বড়টাতে করা আমার কি দরকার, যেহেতু মান দেওয়াই আছে। তাহলে বি বুঝছেন? এও ক্লিয়ার, আমাদের বিও ক্লিয়ার। এবার আসে হচ্ছে সিতে। সিতে কিন্তু তোমার অবশ্যই এরকম বড় লাইনটাই লিখতে হবে, না তুমি মান বসায় মানে বাইর করতে পারবে না। সিতে তোমার কি জানতে চাইছে বলো তো? ক্লোজিং ইনভেন্টরি মানে কি? সমাপনী মজুদ। সমাপনী মজুদ জানতে চাইছে না? তাহলে আমরা সিতে প্রথমে এই লাইনটা লিখে ফেলবো। আমরা লিখবো হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, এখানে দেখো, এই লাইনটা সবাই মুখস্থ রাখতে হবে। এটা যদি অ্যাডমিশনের পোলাপাইনকে অনেক ভালো করে শেখায়, মানে কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় বাইর করার এই লাইনটা একদম টাটকা মুখস্থ রাখবেন। প্রারম্ভিক মজুদ যোগ নিট কয় বিয়োগ সমাপনী মজুদ। আচ্ছা, এখন এই লাইনটারে যদি আমরা ছোটোখাটো করি, মানে আমাদের কি জানতে চাইছে? কস্ট অফ ক্লোজিং ইনভেন্টরি জানতে চাইছে না? এটা এক পাশে রাখবো আর বাকি সবগুলো এক পাশে রাখবো। তাহলে বিষয়টা কি দ্বারা? আমরা যদি কস্ট অফ গুডস সোল্ডকে এক পাশে রাখি আর বাকিগুলোকে যদি সাইড পরিবর্তন করি, তাহলে সূত্রটা এরকম দাঁড়াবো, ক্লোজিং ইনভেন্টরি ইকুয়াল ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেজ বিয়োগ কস্ট অফ গুডস সোল্ড। আমার কথা বুঝছো কি না? প্রথমে লিখবো হচ্ছে যে ওপেনিং ইনভেন্টরি, তারপর লিখবো হচ্ছে যোগ নিট পারচেজ, তারপর লিখবো হচ্ছে যে মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা ওপেনিং ইনভেন্টরি মান হচ্ছে যে ২,৭৪৫ টাকা, আর নিট পারচেজের মান হচ্ছে ৪,৩০০ টাকা, আর কস্ট অফ গুডস সোল্ডের মান হচ্ছে ৪,১১০ টাকা। তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে যে ২,৬৩৫ টাকা। দেখান তো বুঝেন কিনা? এটাকে আবার বলবো? সি নাম্বার রিকোয়ারমেন্টটা আবার বলবো? আচ্ছা, আমরা প্রথমে লিখবো যে আমরা জানি উই নো দ্যাট ক্লোজিং ইনভেন্টরি ইকুয়াল। আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরি আমাদের জানতে চাইছে না? ক্লোজিং ইনভেন্টরি আমাদের জানতে চাইছে, তাহলে আমরা এটা কীভাবে বের করবো? এই যে ওপেনিং ইনভেন্টরি আর নিট পারচেজের যোগ করি, আর বিপরীত পাশে যে কস্ট অফ গুডস সোল্ড আছে না, এটা থেকে মানে এই দুইটা যোগফল থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিব। মানে বিষয়টা এভাবে লিখবো, ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেজ বিয়োগ ক্লোজিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা কি করব? আমাদের এখানে তিনটার মানই আছে, ওপেনিং ইনভেন্টরিও আছে, নিট কয়ও আছে,
এই যে বিক্রিত পণ্যের ব্যয়ও আছে, খেয়াল করো এখানে কিন্তু তিনটা মান আছে। এই যে ওপেনিং ইনভেন্টরি আছে, নেট পারচেজও আছে, কস্ট অফ গুডস সোল্ডও আছে। এবার আমরা এগুলা এই যে ওপেনিং ইনভেন্টরি আর নেট পারচেজ যোগ করব আর কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, তাহলে যেটা হয় ওটাই আমাদের আনসার। দ্যাট মিন্স 2635 টাকা হচ্ছে আমাদের উত্তর। বুঝছো? মানে এই সূত্রটা আপনারা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এরপরে আসে হচ্ছে যে ডি নাম্বার। ডি নাম্বারে কি জানতে চাইছে? ডি নাম্বারে জানতে চাইছে হচ্ছে যে মোট মুনাফা কত। তো আমরা তো মোট মুনাফা জানি, কীভাবে বের করব? আচ্ছা, বিক্রয় আছে না? আচ্ছা, কখনোই শুধু সেলসকে ধরবা না, যদি নিট সেলস থাকে অবশ্যই নিট সেলস মানে নিট বিক্রয়কে ধরবা। আচ্ছা, নিট বিক্রয় থেকে আমরা কাকে বাদ দিব? কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, শেষ। কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, তাহলে এই যে নিট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। বুঝছেন? কারেন্টটা চলে গেছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি বাদ দিই, এটাই হচ্ছে যে আমাদের গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিটও দিতে পারো। বুঝছো কিনা এতটুকু? বুঝছেন? বুঝছি ভাইয়া। আচ্ছা, এটা একটু দুইবার করবেন, কারণ ওইগুলা থেকে এটা একটু মানে হালকা একটু কঠিন আর কি, বেশি কঠিন না। আচ্ছা, 6 গেল, এবার 7-এ আসেন। 7 নম্বরটা কিন্তু সহজ। ভাইয়া বলো। আচ্ছা, 6 পর্যন্ত কারো কোনো আপত্তি থাকলে নির্বিক্রয় বলো। হ্যাঁ বলো, নিট বিক্রয় কি হয়েছে বলো। নির্বিক্রয়টা মানে কিভাবে জানি বের করতে হয় ওটা ভুলে গেছি। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে কি আচ্ছা, নির্বিক্রয়? নিট ক্রয় আর নিট বিক্রয় কিভাবে বাইর করে? যদি এই 6 নম্বর অঙ্কে কোনো কাজ নেই, মানে বাইর করা লাগবে না, তবুও বাইর করবা কিভাবে? ধরো নিট ক্রয়ের কথা আগে বলি। আমরা ক্রয় থেকে ক্রয় ফেরত, মানে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব, তারপর ক্রয় বার্তা থাকলে এটা বাদ দিব, তারপর পণ্য উত্তোলন থাকলে এটা বাদ দিব, তারপর পণ্য বিতরণ থাকলে এটা বাদ দিব, আর অলিখিত ক্রয় যদি থাকে ওটা আমরা যোগ করব। সেম টু সেম হচ্ছে যায় বিক্রয়ের ক্ষেত্রে। বিক্রয় আর নিট বিক্রয়ের মধ্যে আমরা মানে বিক্রয় থেকে আমরা নিট বিক্রয় কীভাবে বাইর করব? অলিখিত বিক্রয় যোগ করব, বিক্রয় ফেরত বাদ দিব, বিক্রয় বার্তা বাদ দিব। যদি এটা তোমাদের এখানে কাজ নাই, তোমাদের যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে ওই যে আর্থিক বিবরণী, আয় ব্যয় বিবরণী এগুলো করবা না, তখন লাগবে, এখন লাগবে না। মনে হয় না ওগুলো ফার্স্ট ইয়ারে আছে। ফার্স্ট ইয়ার একদম মানে আরামের সময়, মানে মোটামুটি কয়েক মাস করে ভালো রেজাল্ট করতে পারবা। আর ইন কোর্সগুলো দিও, তাহলে মোটামুটি রেজাল্ট চলে আসবে ভালো। ভাইয়া কি বলছেন আবার বলেন তো, বুঝি নাই। মানে বলতেছি নিট ক্রয় আর নিট বিক্রয় কিভাবে বাইর করি? এইচএসসিতে যেভাবে করছে, ধরা বিক্রয় থেকে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করব, এরপর বিক্রয় ফেরত বাদ দিব, বিক্রয় বারটা বাদ দিব, এটাই হচ্ছে যে বিক্রয় থেকে নিট বিক্রয় বাইর করার প্রসেস। আর যদি কখনো ধরো বিক্রয় দেওয়া আছে, অলিখিত বিক্রয় নাই, বিক্রয় ফেরতও নাই, বিক্রয় বার্তাও নাই, তাহলে যেটা বিক্রয় ওটাই নিট বিক্রয়। বুঝছো কি না? আবার সেম টু সেম কয়ের ক্ষেত্রে যদি এরকম কোনো ইয়া নাই, তাহলে যেটা কয় ওটাই হচ্ছে যে নিট কয়। বুঝছো? হ্যালো, বুঝছো কি না? জি আচ্ছা, কথা ডিস্টার্ব জি করলে ভাইয়া। বলিও, এখানে ওয়াইফাইটা চলে গেছে। আচ্ছা, আর কারা কোনো কোশ্চেন আছে? এই যে 7 পর্যন্ত, এই 6 পর্যন্ত থাকলে করতে পারো, না ভাইয়া, সমস্যা সামনের নেই। দিকে আগান। আচ্ছা, এবার আমরা 7 নম্বরে যাই। 7 নম্বর সহজ, দেখেন 7 নম্বর জাস্ট প্রশ্নটা আপনারে বুঝতে হবে। বলছে যে দ্য লাইবিলিটিস অফ নাইম কোম্পানি আর 1,20,000, মানে নাইম কোম্পানির দায় হচ্ছে যে 1,20,000 টাকা, ওনার সিকিউরিটি হচ্ছে যে 2,32,000 টাকা, তার মানে ওই হচ্ছে যায় 2,32,000। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ নাইম কোম্পানির টোটাল অ্যাসেট? এটা কোনো ব্যাপার বলো তো? তোমরা কী বলবা? বলবো যে উই নো, আমরা জানি অ্যাসেট ইকুয়াল অফ লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তো অ্যাসেটের মান বসাবা 1,20,000, ওনার সিকিউরিটি মান বসাবা 2,32,000। দ্যাট মিন্স দুইটা যোগ করে দিলে আমাদের উত্তর। বুঝছো? রিকোয়ারমেন্ট এ। এই যে তোমরা যে এই যে জি ভাইয়া। জেসিকা যে বলছো কঠিন, ভাই এটা থেকে সহজ প্রশ্ন আর কি আসবো? এটাও কিন্তু ম্যানেজমেন্টে আসছে। আচ্ছা, এ বুঝছো কি না? এখন যে প্রথম আসি এটা পড়বো, ও আল্লাহ গো এত কঠিন, কিন্তু প্রশ্ন পড়ে দেখো এখানে কিছুই নাই, খালি সে দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে দিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে বি নাম্বার। প্রশ্নের সাইজ দেখে যা মানে ভয় পাইও না, প্রশ্ন সহজ। আচ্ছা, দ্য টোটাল অ্যাসেট অফ নাইম কোম্পানি হচ্ছে 1,20,000 টাকা। দ্যাট মিন্স এর মান দিচ্ছে 1,90,000, আর ওনার সিকিউরিটি হচ্ছে যে 91, ওই এর মান দিয়ে দিচ্ছে 91,000। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল লাইবিলিটিস? এটা করা দিতে হবে। কেমনে করবেন? প্রথমে লিখবেন এ সমান এল প্লাস ওই, এরপরে আপনার এল দরকার, তো তাহলে এ মাইনাস ওই। এই যে দেখেন এখানে করে দিছে, দেখেন তো বুঝছেন কি না?
বি বুঝছো কিনা বলো তো? প্রথমে আমরা এই যে এটা লিখবো, এই অ্যাসেট ইকুয়াল অফ লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এরপর অ্যাসেটের মান বসাবো, লাইবিলিটিস তো জানতে চাইছে, আর ওনার সিকিউরিটি মান বসাবো। এরপর আমরা অ্যাসেট কীভাবে বের করবো, লাইবিলিটিস কীভাবে বের করবো, অ্যাসেট থেকে ওনার লাইবিলিটিসও তো বের করতে বলছে, তাহলে ওনার সিকিউরিটি বাদ দিব, তো যা হয় তাই আর কি। তারপর সি নাম্বার রিকোয়ারমেন্ট নিজেরা পড়েন তো, দেখি কিছু বুঝেন কিনা। হ্যাঁ, সি নাম্বার রিকোয়ারমেন্ট একটু আলাদা, দেখো তো নিজেরা বুঝো কিনা। কে বলতে পারবা? বাংলাতেই বলা, সমস্যা নাই, এখানে কি বলছে। সি নাম্বার রিকোয়ারমেন্ট কে বলতে পারবা, কি জানতে চাইলো? সহজ কিন্তু। আচ্ছা, মানে পুরা ইয়ারগুলো বলো। নাইম কোম্পানির অ্যাসেট কত? টোটাল অ্যাসেট হচ্ছে যে 8 লাখ। আচ্ছা, এরপর বলতেছে লায়াবিলিটিস আর ইকুয়াল টু 1/2 অফ ইজ টোটাল অ্যাসেট। এই কথাটা মানে বুঝছো কিনা? ভাইয়া এটা হচ্ছে যে সম্পদের 2 ভাগের 1 ভাগ হচ্ছে যে দায়। আচ্ছা, বলতেছে অর্ধেক। যে লায়াবিলিটিস আর ইকুয়াল, লায়াবিলিটি হচ্ছে যে 1/2 অফ টোটাল অ্যাসেট, মানে হচ্ছে যে টোটাল অ্যাসেটের কত? অর্ধেক। হ্যাঁ ঠিক আছে, মানে সম্পদ যতটুকু তাকে 1/2, 1/2 মানে হচ্ছে এটা, এই 2 ভাগের 1 ভাগ, মানে অর্ধেক করলে যা ওটা হচ্ছে যায় কি আমাদের লাইবিলিটি। তাহলে আমাদের সম্পদ হচ্ছে 8 লাখ আর লাইবিলিটি হচ্ছে 4 লাখ। এটা বুঝছেন এতটুকু? মানে সম্পদ হচ্ছে 8 লাখ আর লাইবিলিটি হচ্ছে 8 লাখের অর্ধেক, দ্যাট মিনস 4 লাখ। বুঝছো কিনা এতটুকু? বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের ওনার সিকিউরিটি কত হবে? তো আমরা বলবো যে আচ্ছা, এই জিনিসটা তোমরা প্রথমে বাইর করে দিবা। আমরা বলবা যে এখানে নাইম কোম্পানি টোটাল অ্যাসেট ইকুয়াল অফ 8 লাখ আর লাইবিলিটি ইকুয়াল অফ 8 লাখ ইন্টু এরকম হাফ করে বাইর করে নেবেন, ইকুয়াল অফ 4 লাখ লিখবেন। বুঝছেন? এরপরে তুমি এইভাবে লিখবা যে আমরা উই নো অ্যাসেট ইকুয়াল অফ লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এখানে লিখবা 8 লাখ, লাইবিলিটিস লিখবা হচ্ছে 4 লাখ, এরপর ওনার সিকিউরিটি তো জানতে চাইছে, দ্যাট মিনস 4 লাখ উত্তর আসবে। আর কেউ যদি এখানে বই যেভাবে করছে এভাবে করতে চান তাও সমস্যা নাই। বুঝছেন কি না? বুঝছেন আর এতটুকু? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তারপর রিকোয়ারমেন্ট 7, কারো কোনো সমস্যা থাকলে বলেন। প্রশ্নটা বড় হইলেও কিন্তু একদমই সহজ, সর্বোচ্চ 3-4 মিনিট লাগবে আর কি এটা শেষ করতে। বুঝছো? এটাতে কিন্তু মনে হয় 10 মার্ক, নাকি 10 দিবে না, মানে আরো কম থাকতে পারে, 5 মার্ক হতে পারে। আচ্ছা, প্রবলেম 7 ক্লিয়ার? কথা বলিও। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা আগাই। এরপর হচ্ছে যে 8 নাম্বার। একটু একটু প্রশ্ন সাইজ বাড়ে নাকি? আচ্ছা দাও, ভয় পাইও না। বলতেছে যে দ্য লিলি কোম্পানি হ্যাড দ্য ফলোয়িং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। আচ্ছা, 2013 সালে সম্পদ দিছে, দায় দিছে। 14 সালে সম্পদ দিছে, দায় দিছে। 15 সালে সম্পদ দিছে, দায় দিছে। আচ্ছা ভালো কথা। তো বলতেছে লিলি কোম্পানি লিলি বিগানস বিজনেস অন জানুয়ারি 1, 2013। আচ্ছা, 2013 সালে জানুয়ারি মাসের 1 তারিখে ও বিজনেস শুরু করছে উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ 1 লাখ, 1 লাখ টাকা ইনভেস্ট করছে। ফর্ম অ্যান অ্যানালাইসিস অফ দ্য চেঞ্জ ইট ওনার সিকিউরিটি ডুরিং দ্য ইয়ার। আচ্ছা, এখন আমাদেরকে বলতেছে যে 1 লাখ টাকা যে ইনভেস্ট করছে, কম্পিউট দ্য নিট ইনকাম অর লস। আচ্ছা, ও আমাদের কাছে জানতে চাইছে যে নিট আয় অথবা নিট ক্ষতি বাইর করো। ফর যদি 2013 সালে লিলি কোম্পানি ড্রয়িং মানে বুঝো উত্তোলন, উত্তোলন কত টাকা হয়? 15,000 টাকা হয়। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ। এরপর রিকোয়ারমেন্ট বিতে বলছে যে 2014 সালে যদি এডিশনাল ইনভেস্টমেন্ট মানে অতিরিক্ত মূলধন আর কি, অতি মূলধন মানে এক্সট্রা করে যে মূলধনটা দিয়েছে কত টাকা? 50,000 টাকা। আর যদি কোনো ড্রয়িং না করে, নো ড্রয়িং, তাহলে আমাদেরকে কি বাইর করতে বলছে? নিট লাভ বা নিট ক্ষতি বাইর করতে বলছে। আচ্ছা যাই হোক, আমরা বুঝলাম। তারপরে আমাদের কি কি বলছে? প্রাইম কোম্পানি হ্যাড দ্য ফলোয়িং অ্যাসেট অ্যান্ড, আচ্ছা সেম টু সেম প্রাইম কোম্পানিও কিছু অ্যাসেট আর লাইবিলিটি কয়েক বছরে দিছে, 9 সাল, 10 সাল, 11 সাল। আর বলছে যে ব্যবসা শুরু করছে 9 সালের 1 জানুয়ারি আর ইনভেস্ট হচ্ছে 1 লক্ষ টাকা।
আচ্ছা আমাদের প্রশ্নটা মানে এতটুকুই। এরপর ফাইম কোম্পানির কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে কেমন। আচ্ছা বলছে যে ফাইম ফর্ম অ্যান্ড অ্যানালাইসিস দ্য চেঞ্জ ইন ওনার্স ইকুইটি ফর ইচ ইয়ার কম্পিউট দ্য নিট ইনকাম অর নিট লস। কি বলছে 2009 সালে ড্রয়িং হচ্ছে যায় 15,000। আচ্ছা অ্যাজিউমিং ফাইম কোম্পানি ড্রয়িং হচ্ছে 15,000 টাকা, 9 সালে উত্তোলন হচ্ছে 15,000 টাকা, আর 10 সাল অতিরিক্ত মূলধন হচ্ছে 50,000 টাকা এবং কোনো উত্তোলন করে নাই। আর 11 সালে বলছে যে এডিশনাল ইনভেস্টমেন্ট অতিরিক্ত মূলধন হচ্ছে যায় 15,000 আর ড্রয়িং হচ্ছে 2,500 ইচ মান্থ। এই লাইনে যে আবার অনেকে ভুল করবা, অঙ্ক ঠিক আছে মানে 2,500 বসাইবা, কিন্তু এখানে 2,500 বসালে তোমার ভুল ধরবে। বলছে যে প্রতি মাসে 2,500 টাকা করে উত্তোলন, ইচ মান্থ বলছে তো সেজন্য। তাহলে আমরা এক বছরের অঙ্ক করব না, আমরা এখানে উত্তোলন যদি 2,500 টাকা ধরি আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। আমাদের উত্তোলন কত ধরতে হবে 2,500 ইন্টু 12, মানে 2,500কে 12 দ্বারা গুণ করবো। কেন এক মাসে যদি 2,500 টাকা হয় 12 মাসে কত টাকা হবে। আচ্ছা প্রশ্ন বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? বলো। না জাস্ট এখানে কি দিছে সম্পদ আর দায় দিয়ে দিছে, কোনো বছর উত্তোলন করছে কোনো বছর করে না, কোনো বছর অতিরিক্ত মূলধন দিছে, এখন লাভ বা ক্ষতি বাইর করতে বলছে। আচ্ছা তো আমরা করি চলেন। আচ্ছা এখানে মনে হয় ভাই ওরা ভাববা কি কোনখান দিয়ে বাইর করতে বলছে, আমি তো এটা পাচ্ছি। পান নাই। দেখেন এখানে ইনস্ট্রাকশনের মধ্যে এই যে প্রথমে যে কথাটা বলছে ফর্ম অ্যান্ড অ্যানালাইসিস, মানে যে ডাটাগুলো তোমারে দিছে এগুলা থেকে অফ দ্য চেঞ্জ ইন ওনার সিকিউরিটি। আচ্ছা মালিকানা সত্ত্ব বাড়ে বা কমে এটা দিয়েই তো আমরা লাভ ক্ষতি বাইর করতে পারবো। ধরো মালিকানা সত্ত্ব বছরের শুরুতে ছিল 50,000, শেষে হয়েছে 60,000 টাকা, তার মানে মালিকানা সত্ত্ব বাড়ছে। কি কারণে বাড়ছে? নিশ্চয় লাভ হয়েছে, নাহলে তো বাড়তো না। তো এই জিনিসটাই এই যে কথা আস্তে আসতেছে একটু। বাকিটা শুনতেছেন ঠিকভাবে? বাকিটা শুনতেছ? জি ভাইয়া। আচ্ছা তাহলে মানে বলতেছে যে ধরো তোমরা ওই যে ক্লাস 9-এর লাভ ক্ষতির অঙ্ক করছো না, লাভ ক্ষতির অঙ্কতে এই একটা লাইন লিখছিলা, দেখো তো মিলে কিনা। ক্লাস 9-এর তৃতীয় বা চতুর্থ এরকম একটা অধ্যায়ের মধ্যে তোমরা এটা করছো হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট লাভ বিয়োগ উত্তোলন, লাভ ক্ষতির অঙ্ক এরকম করে করছো, খেয়াল আছে? দেখিয়েন আপনারা এইভাবে কিন্তু লাভ ক্ষতির অঙ্ক করছেন। তো আমরা এখানে আমাদের এই যে ধরা হচ্ছে যে এখানে নিট লাভের এই যে নিট ইনকামই আমাদেরকে জানতে চাইছে। তো আমরা লিখবো যে নিট ইনকামের এই সূত্রটা আমরা মনে রাখবো। নিট ইনকাম ইকুয়াল কি, নিট ইনকাম আমরা কীভাবে বাইর করবো? নিট ইনকাম বাইর করার সূত্র হচ্ছে বিগিনিং ইনভেস্টমেন্ট, আচ্ছা সরি প্রারম্ভিক মজুদ না, প্রারম্ভিক ইনভেস্টমেন্ট মানে হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ, এরপর হচ্ছে অতিরিক্ত মূলধন এটা যোগ করব, এরপরে আমাদের নিট লাভ তো জানতে চাইছে, এরপরে আমরা কি করব ড্রয়িংটা বাদ দিব। তাহলে আমরা প্রথমে যে বিনিয়োগটা করছে এটার সাথে আমরা অতিরিক্ত মূলধনটা যোগ করব, এরপরে আমরা উত্তোলনটা বাদ দিব, তাহলে আমাদের কি বাইরে হয়ে যাবে নেট ইনকামটা বাইরে হয়ে যাবে। আচ্ছা আমরা একটা একটা করে করি, দেখি আমাদের এখানে কি জানতে চাইছে আর কি আসতেছে। চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের কি কি আছে ডাটা এটা তো দেখছেন, এখানে 2009 সালের 10 সালের আর 11 সালের মোট সম্পদ আর মোট দায় আছে। আর নিচে দিয়ে একটা এক্সট্রা কথা বলছে যে 2009 সালের বিনিয়োগ হচ্ছে 1 লক্ষ টাকা। এতটুকু পর্যন্ত কারো কোনো আপত্তি তো নাই? আচ্ছা আমাদের লিলি কোম্পানি আগেরটা বাদে এখানে ফাইম কোম্পানি অঙ্কটা করতেছে কেমন। ফাইম কোম্পানি করছে নাকি লিলি কোম্পানি করছে, দুইটাই কি সেম নাকি? দুইটাই তো সব কথা সেম। আচ্ছা আমরা এটাই করি আগে। আচ্ছা এখানে রিকোয়ারমেন্ট বুঝছো কি না, মানে যে বছরের শুরুতে সম্পদ এবং এই যে আচ্ছা বছরের শেষে সম্পদ এবং দায় দিয়ে দিছে, এখন আমাদেরকে নিট লাভ বা নিট ক্ষতি বাইর করতে বলছে। আচ্ছা আমাদেরকে যদি বলে যে প্রথম রিকোয়ারমেন্ট কি বলছে, ফাইম কোম্পানির ড্রয়িং হচ্ছে কত টাকা 15,000 টাকা কেমন, তাহলে আমাদেরকে কি জানতে চাইছে নিট লাভ কত। তা আমরা প্রথমে আমাদের আগে হিসাব সমীকরণ যেটা জানি আমরা এটা লিখে ফেলছি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এরপর আমরা লিখলাম অ্যাসেট ইকুয়াল অফ লায়াবিলিটিস, এরপর আমরা ওনার্স ইকুইটিকে ভাঙি লিখলাম, ওনার্স ইকুইটিকে ভাঙি লিখলাম, এটাকে ভাঙি কীভাবে লেখা যায় প্রারম্ভিক বিনিয়োগ বিগিনিং ইনভেস্টমেন্ট যোগ অতিরিক্ত মূলধন মানে এডিশনাল এই যে অতিরিক্ত মূলধন না অতিরিক্ত বিনিয়োগ মানে এডিশনাল ইনভেস্টমেন্ট যোগ নিট লাভ বিয়োগ ড্রয়িং কেমন। আচ্ছা নিট যদি আমরা ধরে নিলাম যে এখানে নিট লাভ হবে, আর যদি ওখানে নিট লাভ হবে নাকি নিট ক্ষতি হবে কীভাবে বুঝবো? যদি লাস্ট ফিগারটা প্লাস ফিগারে আসে তাহলে নিট লাভ,
আর যদি লাস্ট ফিগারটা মাইনাস ফিগারে আসে তাহলে নিট ক্ষতি। আচ্ছা আমরা ধরে নিলে মানে এখন ধরে নিব হচ্ছে নিট লাভ। যদি শেষের দিকে এখানে যদি মাইনাস ফিগার আসে তাহলে আমরা এখানে নিট লাভ না লিখি নিট ক্ষতি লিখবো, মানে নিট লস লিখবো। আচ্ছা এরপরে আমরা প্রথমে এই লাইনটা লিখবো, মানে ওনার্স ইকুইটিকে ভাঙি লিখলাম। এরপরে আমাদের কাছে যার যার মান আছে সবার মান বসাবো। বছরের শুরুতে আমাদের অ্যাসেট কত ছিল? এই যে বছরের শুরুতে আমাদের অ্যাসেট হচ্ছে যায় 4 লাখ, আর বছরের শুরুতে দায় হচ্ছে যায় 2.5 লক্ষ টাকা। তাহলে আমরা ওইগুলো লিখে ফেলবো। আমাদের বছরের শুরুতে অ্যাসেট হচ্ছে 4 লক্ষ টাকা, লায়াবিলিটি হচ্ছে 2.5 লক্ষ টাকা। এরপরে বিগিনিং ইনভেস্টমেন্ট অঙ্কের নিচে দিয়ে বলছে, খেয়াল করছো? ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা লিখে ফেলবো 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা। এরপর এডিশনাল ইনভেস্টমেন্ট কি কিছু বলছে 2009 সালের কথা? কিছুই বলে নাই। 2009 সালে বলছে শুধুমাত্র 15,000 টাকা উত্তোলন আছে। তাহলে এডিশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে কত ভাইয়া? 0। আর নিট ইনকামই তো আমাদের জানতে চাচ্ছে, তাই নিট ইনকাম লিখলাম। এরপর 2015 সালে ড্রয়িংয়ের কথা বলছে, ভালো করে খেয়াল করে। এই যে এখানে বলছে যে ড্রয়িং হচ্ছে 15,000 টাকা। তাহলে আমরা লিখলাম হচ্ছে যে ড্রয়িং 15,000। এরপর আমরা যোগ বিয়োগ করি, দেখবো যে নিট লাভের ফিগার আসে হচ্ছে যায় 65,000। আচ্ছা নিট লাভ নাকি নিট ক্ষতি কেমনে বুঝলাম? এখানে যে ফিগারটা এটা হচ্ছে প্লাস ফিগারে আছে, তাহলে নিট লাভ। আর যদি এরকম মাইনাস ফিগারে আসতো তাহলে আমরা ধরে নিতাম যে এটা নিট লাভ না, এটা নিট ক্ষতি। এতটুকু বুঝছেন? তার মানে আপনারা এই লাইনটাই মুখস্থ করতে হবে, এই যে এই লাইনটা। তাহলে আপনি নিট লাভ বা নিট ক্ষতির অঙ্কগুলো করে ফেলতে পারবেন। এই নাম্বার রিকোয়ারমেন্ট বুঝছো কিনা? বাকিগুলো সেম ভাবে গেছে। আচ্ছা 1 নাম্বার বুঝছেন কিনা? 2009 সালের নিট লাভ কিভাবে বাইর করছে বলো। 1 বুঝছো? জি ভাইয়া আচ্ছা বুঝছি। 1 যদি বুঝেন, 2 আর 3 হচ্ছে বাড়ি কাজ। 2 আর 3 আপনারা করে ফেলবেন। আপনাদের বাড়ি কাজ থাকলে কত পর্যন্ত? 8 পর্যন্ত। কেমন? 8 পর্যন্ত সুন্দর করে করে ফেলবেন। আর বেশি করালে এলোমেলো হয়ে যাবেন। এরপরে দেখেন 1 নম্বর তো রিকোয়ারমেন্ট করে দিয়েছে, বি নম্বরেও সেম আপনারা এই লাইনটা লিখবেন। এরপর যেটা যেটা বলছে ওটাটা মান বসাবা, এরপরে উত্তর করে ফেলবা। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ফিগারটা কিন্তু মাইনাস ফিগারে আসছে, খেয়াল করছো? মাইনাস ফিগারে আসার সাথে সাথে আমরা নিট লাভ না লিখি নিট লস লিখছি। বুঝছো কি না? এই যে নিট ইনকাম মাইনাস ফিগার বলছে যে, সেজন্য আমরা নিট লস লিখলাম। হ্যাঁ বলো, বলো কিছু বলবা কেউ? স্যার কারেন্ট চলে যাওয়াতে বুঝছেন আমি মানে ফেঁসে গেছি, ও বুঝতে আচ্ছা পারি আচ্ছা, নাই। তোমার আবার বলে দিব। মানে আমাদের যদি নিট লাভ বা নিট ক্ষতি যদি জানতে চাই, আমরা এই লাইনটা লিখব। কি লিখব? লিখব হচ্ছে যে, মানে এই লাইনটা তো আমরা সবাই পারি, অ্যাসেট ইকুয়াল অফ লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এরপর আমরা ওনার সিকিউরিটিকে বাংলা এইভাবে বলতে পারি। স্যার হ্যাঁ বলো। নেট লাভ বা ক্ষতি এটা কোথায় জানতে চাইছে? আমাদের এই যে প্রশ্ন আছে না, ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, 3টা সাল দিয়ে দিছে। 3টা সালের মধ্যে আমাদের মানে মোট সম্পত্তি আর মোট দায় দিয়ে দিছে। আবার প্রশ্নের নিচে দিয়ে বলে দিছে আমাদের বছরের শুরুতে যে বিনিয়োগ ছিল এটা হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট দিছে, মানে এটা এই তথ্যগুলো আমাদেরকে বাইর করতে বলছে। বলছে যে মানে আমাদের যে মানে তথ্যগুলো দিছে এখান থেকে এ প্রতি বছরে ওনার সিকিউরিটি চেঞ্জ হইতেছে। আর বলতেছে কম্পিউট, এই যে এই লাইনটা ভালো করে খেয়াল করো, কম্পিউট দ্য নিট ইনকাম অর নিট লস, মানে নিট আয় অথবা নিট ক্ষতি বাইর করতে বলছে। ফর এখানে আবার কিছু কথা বলছে, যদি উত্তোলন হওয়া করে, অথবা যদি অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে, অথবা যদি অতিরিক্ত ইনভেস্টমেন্ট থাকে, এরকম কিছু ডাটা দিছে। তা আমরা প্রথমে 1 নম্বরটা করছি। যদি 2009 সালে ফাইম কোম্পানি উত্তোলন 15,000 টাকা করে, তাহলে আমরা ওই 2009 সালে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, যদি লাভ হয় তাহলে কত, অথবা ক্ষতি হলে তাহলে কত। তো আমরা প্রথমে লিখলাম হচ্ছে অ্যাসেট ইকুয়াল অফ লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এরপরে আমরা কি করলাম, ওনার সিকিউরিটিকে ভাঙাইলাম। ওনারটি যখন তোমাদেরকে নিট লাভ বা নিট ক্ষতি জানতে চাইবে, তখন তোমরা ওনার সিকিউরিটিকে এভাবে ভাঙবা, বিগিনিং ইনভেস্টমেন্ট প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নিট ইনকাম মাইনাস ড্রয়িং। এরপরে লাইনে তোমাদের যেটা যেটা মান দেওয়া আছে ওটা বসাবা। যেমন অ্যাসেটের মান দেওয়া ছিল 4 লক্ষ, লিখলাম। লায়াবিলিটিসের মান দেওয়া ছিল 2.5 লক্ষ, এটাও লিখলাম। বিগিনিং ইনভেস্টমেন্ট নিচে দিই, বক্সের নিচে লেখা ছিল 1 লক্ষ। আর এডিশনাল ইনভেস্টমেন্ট ছিল না, তাহলে 0। নিট ইনকাম আমাদের জানতে চাইছে, তাহলে এটা হুবহু লিখে ফেললাম। আর ড্রয়িং আমাদেরকে বলে দিছে এখানে যে 15,000 টাকা আমরা লিখলাম। এরপর আমরা মানগুলো যোগ বিয়োগ করে দেখলাম যে এটা প্লাস ফিগারে আসছে 65,000 টাকা, তাহলে আমাদের নিট লাভ 65। আর যদি এই 65,000 টাকা এরকম মাইনাস ফিগারে আসতো, তাহলে আমরা বলতাম যে নিট ক্ষতি 65,000 টাকা। বুঝছেন?
সবাই বুঝছো? জি স্যার আচ্ছা, এই অঙ্কটা একবার দেখি পারা দুঃস্বপ্ন, মানে করতে হইব, করতে করতে ঠিক হয়ে যাবো, ঠিক আছে? তুমি বলবে, আরে একবার তো দেখছে, কোনো ব্যাপার না, পারি যাবো, তাহলে তুমি পারি, তুমি না, আমি নিজে পারবো না। একবার দেখে যদি বলি যে এটা পারবো, আসলে পারা যায় না। মনে রাখবে অ্যাকাউন্টিং আর ম্যাথ, এই অ্যাকাউন্টিংও তো ম্যাথ থেকেই আসছে মূলত, ঠিক না? ওই যে লুকা পেসোলি যে বইটা লিখছে এটা কিন্তু অ্যাকাউন্টিং এর উপর লেখে না, এটা জানো নি? আর লুকা পেসোলি যে বই একটা লিখছে না, বিশাল এক বই লিখছিল, কত এ, কত সাল না ভুলে হতে গেছে, 1494 না কত কখন, ওই যে বইটা লিখছে ওটা মূলত ম্যাথের উপর লিখছে। ওটার একটা চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। ওইখান থেকে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তো অ্যাকাউন্টিং বলো আর ম্যাথ বলো, এগুলা কিন্তু দেখে দেখে পারা যায় না, তোমারে বারবার করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার স্পিড বাড়বে, ঠিক আছে? তো আজকে আমি 8 পর্যন্ত করাই দিলাম, এর মধ্যে কিছু বাড়ি কাজও দিলাম। কালকের ক্লাসে আমরা 9 থেকে শুরু করব, ঠিক আছে? 8 নাম্বারটা একটু ভালো করে করিও, এটা একটু বড় ভাইয়া ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, আমাদের ক্লাস আজকে এতটুকু।